স্টাডি উইথ মাধবী চ্যানেলে আজকে আমাদের পাঠ্য ক্লাস 11-এর বাংলা ভাষা ও সংস্কৃতি বইটির প্রথম অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, যেখানে আমরা জানতে পারব প্রাচীন বাংলা অর্থাৎ বাঙালি জাতির যখন প্রথম উদ্ভব হয় বা বাংলা ভাষার উদ্ভব হয় সেই সময়ে বাঙালি রচিত একটি সাহিত্যিক নিদর্শন তথা বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ সম্পর্কে। তো তোমরা যেহেতু জানো যে তোমাদের এবার শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন থাকবে, তো তোমরা বলতেই পারো আমরা কেন এত ডিটেলসে পড়বো। আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের যে বইগুলি দেওয়া হয়েছে সেই টেক্সটগুলি খুঁটিয়ে পড়ো। টেক্সটগুলি যদি তোমরা খুঁটিয়ে পড়ো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে এবং কনফিডেন্টলি তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। কোনো সহায়িকা বইয়েরও তোমাদের প্রয়োজন হবে না। তো তোমরা এই চ্যাপ্টারগুলি ভালো করে পড়ো এবং আমি কিন্তু তোমাদেরকে শুধুমাত্র সেই জায়গাগুলিকেই ভালো করে বলবো যেগুলি থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে এবং 100% কমন সেই জায়গা থেকে প্রশ্ন আসবে। তো তোমরা আমার সাথে ক্লাসটি করো এবং এই ক্লাসগুলির পরে আমি তোমাদের পরীক্ষার আগে অবশ্যই এমসিকিউ সেট তৈরি করে দেবো। তো সঙ্গে থাকো। দেখা যাক এই চ্যাপ্টারটার প্রথম থেকে আমরা কি দেখব। তো আমরা দেখব যে অবিভক্ত বাংলা, এই জায়গাটা জাস্ট একবার দেখে রাখবো। এখান থেকে প্রশ্ন আসে না যে মোটামুটি বাংলার সীমানা কতদূর ছিল। তো কি কি দেখবো, দেখো এখানে কি বলা হচ্ছে যে মোটামুটিভাবে বলে যে অবিভক্ত বাংলা। দেখো অবিভক্ত বাংলার সীমানা কি বলা হচ্ছে, পূর্ব ও পশ্চিমবঙ্গ ছিল, বিহার তার উত্তরাংশ, মিথিলা, সাঁওতাল পরগনা, মানভূম, সিংভূম, ছোটনাগপুর ইত্যাদি, এবং ছিল ওড়িশা, আসাম অর্থাৎ ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা। এই সুবিশাল অংশ জুড়ে ছিল প্রাচীন বঙ্গ। এই জায়গাটা আমরা জাস্ট একবার জানবো। এখান থেকে যে পরীক্ষার প্রশ্ন আসে এমন কিন্তু নয়, তবুও আমি একটু জানার জন্য তোমাদেরকে বলে রাখছি যে এত বড় ছিল বাংলার যে সীমানা। যে এখন আমরা জানি যে উড়িষ্যা, বিহার, আসাম এগুলো আলাদা আলাদা রাজ্য, এমনকি আমাদের বাংলা ভাগ হয়ে গেছে এবং তার একটি অংশ একটি স্বাধীন রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করেছে এবং আরেকটি আমাদের রাজ্য যেটি স্বাধীন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসেবে রয়েছে। তো তো এই জায়গা থেকে আমরা ডিটেলস পড়ছি না, তোমরা পড়লে পড়তে পারো। তো পরীক্ষায় আসার মতো করে যেহেতু আমি পড়াবো, তো তোমরা তোমাদের শুধু সেই জায়গাগুলোই বলবো। যে বলা হচ্ছে যে এই জায়গায় দেখো যে আজ থেকে প্রায় 1000 বছর আগে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই সময়কাল প্রাচীন বাংলার ইতিহাসে একটি ভাঙা গড়া বা টানাপোড়েনের সময়। কারণ এই 200 বছরের মধ্যে কি কি হয়েছিল দেখো, এর মধ্যে কয়েকশো বছর ব্যাপী স্থায়ী হয়েছিল পাল বংশের রাজত্বের অবসান। সে মানে যে পাল বংশ বেশ কয়েকশো বছর ধরে তার রাজত্ব করে আসছিল তার অবসান হয়েছে। তারপর এসেছে বর্মন বংশ, সেন বংশ, তারপর আবার মুসলিম আক্রমণ হয়েছে, যার ফলে সেন বংশ চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং কি জানতে পারলাম যে বিভিন্ন রাজনৈতিক ঘটনা, সামাজিক অস্থিরতা এই সময়কে আন্দোলিত করেছে, যার জন্য এই সময়কে আমরা যুগ সন্ধির সময়। তো এখানে কি আমরা দেখলাম যে কোন সময়কালকে অন্ধকার বা যুগ সন্ধির সময়কাল বলা হচ্ছে। দেখো যুগ সন্ধির সময়কাল বলা হচ্ছে এই যে দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়কালটাকে বলা হচ্ছে। তো এরপরে আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে যে এই যে রাজতন্ত্রের অবসান হচ্ছে, নতুন রাজতন্ত্র আসছে, সেটা তো হতেই থাকে। তো একটা জিনিস খেয়াল করবে যে রাজারা যে রাজারা রাজত্ব করবে তারা যে ধর্মের পৃষ্ঠপোষক, সেই সময় কিন্তু রাজনৈতিক ধর্ম হিসাবে সেই ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং অন্য ধর্ম সেগুলো কোণঠাসা হয়ে গেছে। তো গুপ্ত যুগের সময় থেকে পাল, বর্মন, সেন রাজাদের সময় পর্যন্ত হিন্দু ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তারের সংঘাত উভয় ধর্মের অভ্যন্তরে নানা দ্বন্দ্ব সংঘাতের জন্ম দিয়েছে। তো এই যে দেখা গেল যে ব্রাহ্মণ্য ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের একটা সংঘাত চলছে পাল, বর্মন এবং সেন রাজাদের সময়। তো তোমরা জানো, তাও আমি আরেকবার বলছি যে পাল রাজারা কিন্তু ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী, তো তারা বৌদ্ধ ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। আবার সেন রাজারা ছিলেন কিন্তু ব্রাহ্মণ, হিন্দু, তারা হিন্দু ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। তো দেখো আবার দেখছি যে এই যে দুই ধর্মমত অর্থাৎ বৌদ্ধ ও হিন্দু, এই ধর্ম মতের মধ্যে তৈরি হয়েছিল নানা উপদল, মতবাদ এবং এই যে ঘরে বাইরে বিরোধ, তাদের পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে কখনো সমন্বয় গড়ে তুলেছে, কখনো বাধ্য করেছে। আবার দেখো জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ সংস্কৃতি
এগুলি আমদানি হওয়ার আগে, অর্থাৎ এগুলি আসার আগে তো বাংলা একটা নিজস্ব সংস্কৃতি ছিল। তো তোমরা জানো কিনা জানি না, তো আমি বলে রাখি তোমাদেরকে যে আর্য অর্থাৎ যারা আমাদের ভারতবর্ষের যে প্রধান সাহিত্য সৃষ্টিকর্তা অর্থাৎ বেদ সৃষ্টি করেছেন, উপনিষদ সৃষ্টি করেছেন, সেই আর্যরা কিন্তু প্রকৃত ভারতীয় নন। তারা বাইরে থেকে ভারতবর্ষে এসেছেন। তো তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে প্রকৃত ভারতবর্ষী কারা? তো দেখো, আর্যরা আসার আগে আমাদের ভারতবর্ষে ছিলেন অস্ট্রিক, দ্রাবিড়, এইসব অনার্য জাতি। তো এরাই কিন্তু প্রকৃত ভারতবর্ষীয়। তবে আর্যরা এদেশে এসে এদেশে থেকেছে, এদেশের সংস্কৃতি কে নিজের করে নিয়েছে এবং তারা অনার্যদের সাথে মিশে তারা কিন্তু ভারতবর্ষে রয়ে গেছে এবং বর্তমানে আমরা বাঙালিরা একটি মিশ্র জাতি। এবার দেখো এখানে কি বলা হচ্ছে যে এই যে জৈন, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ্য, এই যে আর্য সংস্কৃতি, এটা আমদানি হওয়ার আগে বাংলার একটা নিজস্ব সংস্কৃতি ছিল, ভাবধারা ছিল, সামাজিক আচার ব্যবহার সুপ্রতিষ্ঠিত ছিল, যেটা বাংলার একান্ত নিজেই। এই যে প্রাক আর্য সংস্কৃতি, তো এর সাথে এই যে আর্যদের যে ধর্মীয় মত আসলো, হিন্দু, জৈন, বৌদ্ধ, শৈব, বৈষ্ণব, শাক্ত, সবকিছু মিলেমিশে একটা কাঠামো গড়ল। এরপর কি বলা হচ্ছে, যেটা তোমাদেরকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। সেটা কি? সেটা হচ্ছে চর্যাপদ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। যতটুকু বললাম তার মধ্যে থেকেই একটা প্রশ্ন আমি তোমাদের সাথে বললাম যে এই প্রশ্নগুলো তোমাদের মনে রাখতেই হবে, যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। আচ্ছা, এরপর আমরা যা পড়ব প্রত্যেকটা জায়গা থেকে আসার মতো প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তো আমরা জানবো চর্যাপদ। আমরা তো জানলাম যে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। তো কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন আমরা একটু দেখে নিই। দেখো, বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করেন। তাহলে কত সালে? 1907 সালে। যিনি আবিষ্কার করেন তার নাম ভালো করে মনে রাখবেন, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। তো একটু পুঁথি সংগ্রহ করেন। অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে কি দেখলাম, যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কি করেছিলেন? 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে কি করলেন? একটি পুঁথি আবিষ্কার করলেন। সেই পুঁথিটি অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে, যার নাম ছিল কি? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয়, বানানটা খেয়াল রাখবে। যদিও এমসিকিউ, তো মনে রাখতে তো দোষ নেই। তো আরো দুটি অপভ্রংশ রচনা ছিল তার সাথে। তো দেখো, অপভ্রংশ হচ্ছে ভাষার একটি স্তর। তোমরা যখন বাংলা ভাষার উদ্ভবটা করবে বা বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে যখন করবে, তখন এই শব্দ দুটি পাবে। তাহলে দেখো, এখান থেকে আমরা কি প্রশ্ন পেলাম সেটা মনে রাখবো, যে কে, কবে, কোথা থেকে চর্যাপদের পুঁথিটি সংগ্রহ করেন। তাহলে কি হলো? 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে? নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এই পুঁথিটি সংগ্রহ করেন। এবং এর সাথে ছিল আরো দুটি অপভ্রংশ রচনা, যেগুলির একসাথে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এরপর দেখবো, এই যে পুঁথিটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সংগ্রহ করলেন, সেটিকে তিনি গ্রন্থাগারে প্রকাশ করছেন। সেটি কত সালে? 1916 সালে। এই যে চর্যাপদের আবিষ্কার কবে, কোথা থেকে আবিষ্কার করা হয়, তারপর সেটি কবে গ্রন্থাগারে প্রকাশ পায়, এই জায়গাগুলি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ধরে রাখো, তোমাদের পরীক্ষা দিয়েছে, এখান থেকে প্রশ্ন থাকবেই 100% শিওর। দেখো, 1916 সালে কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায়, তার মানে কার? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর। তো এই যে গ্রন্থটি তিনি, মানে এই পুঁথিটি যে গ্রন্থাগারে প্রকাশ করলেন, তার নাম কি দিয়েছিলেন? দেখো, 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ দান ও খুব ভালো করে মনে রাখবে বানানটা, মানে নামটা অনেক বড় নাম, আর বানানটা দেখো, তোমাদেরকে কনফিউজ করে দেওয়া হতে পারে।
একই নাম দিয়ে হয়তো থাকলো বাংলা ভাষায়, বাংলা নেই, বাঙ্গালা। কি বাঙ্গালা কি বলা হচ্ছে তাহলে? 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আচ্ছা, এতে কি ছিল? এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকা সহ ধর্মাচরণের বিধিনিষেধ। তো তোমরা জেনে রাখো যে চর্যাপদ এটা কিন্তু সাহিত্য সৃষ্টির জন্য রচিত হয়নি। এই যে পুঁথিটি, এটি রচয়িতা বৌদ্ধ সহজিয়া সাধক তাদের ধর্মাচরণের বিভিন্ন বিধিনিষেধ, অর্থাৎ কীভাবে তারা ধর্মাচরণ করবেন তা লিখিত রূপ দেওয়ার জন্য এই গানগুলি বা এই পদগুলি রচনা করেন, এবং যেগুলি তারা রূপকের আড়ালে রচনা করেছেন, যার জন্য সেই রূপকের জন্য বা রূপক দিতে গিয়ে তারা তাদের তৎকালীন সমাজ সংস্কৃতিকে তুলে ধরেছে, যার জন্য কিন্তু আমাদের সমাজ সংস্কৃতি সম্পর্কে আমরা চর্যাপদ থেকে জানতে পারি। আচ্ছা, এরপর মনে রাখবে যে এখানে আমার কতগুলি পদ ছিল? মোট 46.5, 46 হন 47 হন, বারবার বলছি এটা মনে রাখবে। মোট কতগুলি পদ ছিল, অর্থাৎ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি নেপাল থেকে সংগ্রহ করলেন 1907 খ্রিস্টাব্দে, সেখানে কতগুলি পুঁথি ছিল? 46.5। আচ্ছা, এবং তার সাথে কি ছিল? বৌদ্ধাচার্য সরোজ বজ্র ও কৃষ্ণাচার্য রচিত দোহা। এটা মনে রাখবে যে চর্যাপদের পুঁথি ছাড়াও হরপ্রসাদ শাস্ত্রী যে চর্যাচর্য বিনিষ্টার পুঁথিটি আবিষ্কার করেছিলেন, তাতে আর কি ছিল? কি ছিল? বৌদ্ধাচার্য সরোজ বজ্র ও কৃষ্ণাচার্য রচিত দোহা, যা সাধারণভাবে লোকমুখে চর্যাপদ বা চর্যা গীতি নামে পরিচিত ছিল। আচ্ছা, এখান থেকে দুটো প্রশ্ন বলছি, কিন্তু অনেকগুলি প্রশ্ন পাচ্ছি। দেখো, কত খ্রিস্টাব্দে কে কোথা থেকে চর্যাপদের কৃতি সংগ্রহ করেন, এবং তারপর কত সালে সেটি কোথা থেকে কি নামে গ্রন্থাগারে প্রকাশিত। এরপর পাচ্ছি মোট কতগুলি গান ছিল, আর তার সাথে আর যে দুটি অপভ্রংশ রচনা পাওয়া গিয়েছিল তাদের রচয়িতার নাম, এই পেলাম আমরা। এরপর দেখো, এর বেশ কিছুকাল পরে, অর্থাৎ চর্যাপদ আবিষ্কার হবার বেশ কিছুকাল পরে প্রবোধ চন্দ্র বাগচি তিনি নেপাল থেকে চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন। এটাও বেশ ভালো প্রশ্ন যে চর্যাপদের তিব্বতী অনুবাদ কি আবিষ্কার করেন? প্রবোধ চন্দ্র বাগচি। আচ্ছা, তিনিও নেপাল থেকে আবিষ্কার করেন। এরপর আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমরা জানবে, সেটা হচ্ছে এই যে তিব্বতী অনুবাদ প্রবোধ চন্দ্র বাগচি আবিষ্কার করলেন, সেখানে চর্যাপদের প্রাপ্ত গানের সংখ্যা কিন্তু 51। আমরা জেনেছিলাম যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন, সেখানে গানের সংখ্যা ছিল 46.5টি। এই তো 46.5টি, আর তিব্বতী অনুবাদে পাওয়া গেল 51। সুতরাং এর থেকে বলা যায় বা বোঝা যায়, অনুমান করা যায় যে মূল বইয়ে 51টি পদ বা গান ছিল। তো এখান থেকে আরেকটা বিষয় আমরা মনে রাখবো যে চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম অনুষ্ঠান। আমরা যখন বাংলা ভাষা উদ্ভব করবো, তো আমাদেরকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে পড়তে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর অতিক্রম করে নব্য ভারতীয় আর্য ভাষায় আসলো, এবং বাংলা তথা বর্তমানে প্রচলিত যে ভাষা, যেমন হিন্দি, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি ইত্যাদি, এই ভাষাগুলি যে নব্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন, সেই ভাষাগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। এই জন্য কিন্তু চর্যাপদ এত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে কি কি প্রশ্ন আসবে তোমরা বুঝে গেছো। এরপর আমরা পড়ব রচনাকাল, অর্থাৎ চর্যাপদ কবে রচিত হয়েছিল। দেখো, এখানে বলা হচ্ছে যে একদিন বিখ্যাত ভাষাবিদ ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি এরা বলছেন চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী। এই জায়গাটা মনে রাখতে হবে যে চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী। এবার বলা হচ্ছে যে এই যে গীতিকারেরা, মানে যারা চর্যাপদের পদগুলি রচনা করছেন, তারা হয় প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন, নয়তো বাংলাদেশ ও বাঙালির জীবন সম্পর্কে তাদের গভীর জ্ঞান অর্জিত হয়েছে। তো এখান থেকে শুধু মনে রাখবে তোমরা যে চর্যাপদের রচনাকাল কত, বা এভাবেও দিতে পারে যে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে
চর্যাপদের রচনাকাল কত? আচ্ছা, এরপর আমরা পড়বো কবি পরিচিতি, অর্থাৎ যে চর্যাপদ যারা রচনা করছেন তাদের সম্পর্কে জান, তাদের নাম, তারা কে ছিলেন। তো আমরা দেখছি যে চর্যাপদের রচয়িতাদের সম্পর্কে তো বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি, তবে মোটামুটি জানা যায় যে মোট 24 জন কবির কথা জানান। কতজন কবি? 24 জন। এটাও পরীক্ষা দেওয়ার মতো। এবার এদের মধ্যে কে কয়েকজনের নাম তো মনে রাখতেই হবে, এবং তাদের মধ্যে মনে রাখতে হবে কে সর্বাধিক পদ রচনা করেছেন এবং তার রচিত পদের সংখ্যা কটি। এটা পরীক্ষা দিতেই পারে। দেখো, তার মধ্যে কান্যপাদের বা কৃষ্ণাচার্য সর্বাধিক 12টি রচনা করেছেন। তো প্রশ্ন হচ্ছে, চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে? উত্তর কান্যপাদ বা কৃষ্ণাচার্য। তো এবার আবার প্রশ্ন হতে পারে, কান্যপাদ রচিত পদের সংখ্যা কটি? উত্তর 12টি। এরপর দেখছি ভূসুকুপাদ লিখেছেন 8টি পদ, সর্বপাদ 4টি পদ, কুক্কুরিপাদ 3টি পদ, দুই শান্তি শবরপাদ 2টি করে, এবং ডোমবিপাদ, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদ এরা 1টি করে পদ রচনা করেছেন। তো এখানে মনে রাখতে হবে তোমাদেরকে যে কে কে কতগুলি পদ রচনা করেছেন, তবে সর্বাধিক পদ কে রচনা করেছেন, কটি রচনা করেছেন সেটা তো মনে রাখতেই হবে। আচ্ছা, এবার হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছেন যে এরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, যে যারা পদ রচনা করছেন তারা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য। আচ্ছা, তো এরপর দেখছি যে এই যে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য তারা কি করেছিলেন, চর্যাকারেরা কি করেছেন, তাত্ত্বিক দিকটিকে প্রচ্ছন্ন রেখে, অর্থাৎ তাদের ধর্মের যে তত্ত্ব সেই দিকটাকে তারা প্রচ্ছন্ন বা লুকিয়ে রেখে সমকালীন কোনো রূপছবির সাহায্যে তাকে ফুটিয়ে তুলেছেন, যার ফলে সেখানে পদগুলি হচ্ছে কাব্য সম্ভাবনাময় ও তাতে গীত মাধুর্যে প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে ভূসুকুপাদ, শবরপাদ, ধেনগণপাদ এদের নাম করা যায়। তো এখান থেকে কি প্রশ্ন পড়বে? আমি প্রশ্নটা জানি যে মোট কতজন কবির কথা জানা যায়, তাদের মধ্যে সর্বাধিক পদ বা গান কি রচনা করেছে, আর বাকি যারা যে 8টি পদ কি রচনা করেছেন, 4টি কে, 3টি পদ কি রচনা করেছেন, কারা 2টি করে লিখেছেন আর কারা 1টি করে, জাস্ট এগুলো মনে রাখবে। তো এখান থেকে কবি পরিচিতি থেকে আমাদের এই ছিল প্রশ্ন। এরপর আমরা কাব্যগুলো সম্পর্কে একটু জানবো। তো তোমাদের MCQ, তো কাব্যগুলো থেকে কিছু প্রশ্ন আমরা দেখে নিই। তো দেখো যে আমরা তো জানলাম যে বৌদ্ধ যে সহজিয়া সাধকেরা তাদের সাধনার পূর্ব ইঙ্গিত লেখার জন্য এই গানগুলি সৃষ্টি করেছেন। কাব্য সৃষ্টির জন্য তারা কিন্তু শুধুমাত্র এগুলি রচনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর গানগুলি পরবর্তীকালে বৈষ্ণব সহজিয়া গান, বৈষ্ণব শাক্ত পদাবলী এগুলোর মতো করেই সমান প্রবাহে চলেছে। আচ্ছা, তো এখান থেকে দেখো এই জায়গাটা ভালো করে পড়বে যে চর্যাপদের সবকটা গানই কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দ, অন্তর্যুক্ত, এবং কোথাও কবির নাম অনুল্লিখিত থাকলেও রাগ রাগিনীর উল্লেখ আছে। কী কী রাগ? মল্লার, বঙ্গালী ইত্যাদি। তো এই যে রাগ রাগিনীর উল্লেখ আছে, এর থেকে বোঝা যায় এগুলো গান। কী কী রাগ রাগিনীর উল্লেখ আছে? মল্লার, বঙ্গালী। তো এই রাগের নাম মনে রাখবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখো, যেমন বলা হচ্ছে যে চর্যাপদে কি করা হচ্ছে, চর্যার গানগুলিতে লৌকিক জগতের বর্ণনা রয়েছে। যেমন 28 নং পদ, এটা কার রচনা? শবরপাদ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 28 নং পদটি রচয়িতাকে, বা ধরো লাইন তুলে দিল, উঁচা উঁচা পাব তহি বসই সবরি বালে। এই পদটি কত নম্বর পদ? তাহলে উত্তর 28 নম্বর পদ, এবং এই রচয়িতাকে শবরপাদ। তো এখানে যে পদটি আছে আমি পড়লাম না, তো এখান থেকে দেখো কি বলা হচ্ছে, যে একজন শবরী বালিকার বর্ণনা দেওয়া হচ্ছে যে সে উঁচু পাহাড়ে বাস করে, শবরী ময়ূরপুচ্ছ পড়েছে আর তার গলায় গিন্দা ফুলের মালা। তো এখান থেকে শবর বা নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার একটা পরিচয় পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমাদের MCQ আসার মতো বিশেষ কিছু নেই। তো এরপর অংশটা আমরা দেখব। দেখো এরপর কি বলা হচ্ছে, যে এখানে কবির রূপানুরাগ অর্থাৎ দেখে অনুরাগ। কবি যার কথা বলছে তিনি শবরী বালিকার রূপ দেখে মুগ্ধ হয়েছে। ময়ূরপুচ্ছ ও গুঞ্জার মালায় সজ্জিত শবরী বালিকা এবং পুষ্পিত শাখায় পল্লবিত প্রকৃতির চিত্ররূপের মধ্যে শবরের প্রেমানুভূতির বেদনা, যা আধুনিক পাঠককে আলোড়িত করে। এছাড়া শবরপদের আরেকটি পদের উল্লেখ আছে, তো সেটা কত নম্বর পদ? দেখো, এটা 50 নং পদ। পদটি একটু মনে রাখো, হেরি সে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা।
এই পদটির রচয়িতাকে সবকবালা, এটা 50 নম্বর। তো সেখানেও একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে আমার উঁচুতে ঘর, কার্পাস ফুলে তার চারপাশে ভরে গেছে, বাড়ির পাশে চাঁদ উঠেছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এবার আমরা দেখব যে এই চর্যাপদের মধ্যে যে সাধারণ মানুষের জীবন তো দেখলাম, শবরী বালিকার পরিচয় পেলাম। তো এরপর দেখি যে এখানে নদী, মাটি, ডালপালা, নৌকা, দাঁড়, ঘাট, অরণ্য, শবরী, গম্ভীর, ব্রাহ্মণ ইত্যাদি দৈনন্দিন অনুষঙ্গকে তারা ব্যবহার করেছে। ও চারপাশে চেনা জগতের ছোট ছোট খণ্ড মুহূর্ত, বাস্তব জীবনের দৃশ্য ছায়াছবির মতো ফিরে এসেছে। শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা, গভীর দুধ দোয়া, উষ্ণপ্রতির গন্ধ, অরণ্যের রাধে শিকারীর হরিণ ধরা, গ্রাম্যবধূ বিষণ্ণ মুখ, মাদলের আওয়াজ, বোঝা যায় বর তুলেছে বধূ আনতে, ইত্যাদি ইত্যাদি আমরা তৎকালীন সমাজ জীবন আমরা খুঁজে পাই। তো এখান থেকে এমসিকিউ আসার মতো বিশেষ কিছু নেই। এরপর দার্শনিকতা ও ধর্মমত। আমরা জানি যে চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সাধুদের যে ধর্মীয় ভাবনা সেটা প্রকাশ পেয়েছে। তো সেখানে তাদের দার্শনিকতা, ধর্মমত একটু জানবে। মনে রাখতে হবে চর্যা গীতিগুলো মূলত সাধন শুন, এগুলো দীর্ঘকাল ধরে নৃত্য সহকারে গীত হতো। সাধক কবিরা তাদের সাধনার নিগুড় সংকেত প্রচার করেছেন এই গানগুলির মধ্য দিয়ে। বৌদ্ধ ধর্মের মহাযানী শাখা পরবর্তীকালে বজ্রযান, মন্ত্রযান, কালচক্রযান ইত্যাদি নানা শাখায় বিবর্তিত হয় এবং এর সঙ্গে যুক্ত হয় তান্ত্রিকতা, যার অনুপ্রবেশ ব্রাহ্মণ ধর্মে ঘটেছিল। কেননা তন্ত্র, মন্ত্র ও অন্যান্য রহস্যময় গূঢ় পন্থা এসবই বাংলার আদিম কৌম সমাজের অর্থাৎ অনার্য সংস্কৃতির অবিচ্ছেদ্য বিশেষত্ব। তো এই যে অনার্য সমাজে কিন্তু এইসব সমস্ত তন্ত্রমন্ত্র ছিলেন। আচ্ছা, আবার দেখো বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কি বলা হচ্ছে যে দুঃখ বেদনাময় মানব জীবন থেকে নির্বাণ বা মুক্তি। তো এই নির্বাণ প্রাপ্তির উপায় বা অবস্থাকে কেন্দ্র করেই বৌদ্ধ দার্শনিক মতবাদের বিবর্তন, যে কিভাবে এই দুঃখ যন্ত্রণা থেকে, জীবনের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে কেননা শূন্য, বিজ্ঞান, মহাশূন্য, নির্বাণের 3টি অবস্থা। এখান থেকে এই জায়গাটা তোমরা মনে রাখতে পারো যে নির্বাণের 3টি অবস্থা কি। সহজ ভাষায় বলতে গেলে সাধনার মাধ্যমে মানুষ এই মহৎ উপলব্ধি স্তরে উন্নীত হয়। তাই চর্যাকারেরা তাদের গানে অন্তরে লীন মনোময় অনুভূতির উপর জোর দিয়েছে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে কিভাবে তারা এই দুঃখ জীবন থেকে মুক্তি লাভ করতে পারেন। এখান থেকে তোমরা বড় প্রশ্ন কিছু আসবে না, আমরা পরবর্তী একটা তুলে নেব। ভাষা অর্থাৎ চর্যার ভাষাটা কেমন ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে প্রশ্ন থাকতেই পারে চর্যার ভাষা না। দেখো বলা হচ্ছে চর্যাপদের ভাষাকে কেউ বলেছেন কি সন্ধ্যা জফলা, আর একটা জফলা নেই, সন্ধ্যা ভাষা। কেন এরকম নাম, এটাও মনে রাখবে যে এরকম নাম কেন। ও কারণ হচ্ছে কি, সন্ধ্যার ম্লান আলোয় যেমন রহস্যের প্রহেলিকা থাকে, অস্পষ্টতা থাকে, তেমনই চর্যার ভাষাও আধিক স্পষ্ট আধিক অস্পষ্ট। তাহলে কি বোঝা গেল? দেখো যখন সন্ধ্যা হয় কিছুটা আলো কিছুটা অন্ধকার থাকে। তো এই চর্যার ভাষাও সেই রকম, যে কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। আমরা তো জানি যে নিজেদের সাধন তত্ত্বকে তারা রূপকের আড়ালে প্রকাশ করেছেন এবং সে রূপকে তারা তাদের সমকালীন সমাজ সংস্কৃতি থেকে নিয়েছেন। সুতরাং সেটা কিছুটা চেনা কিছুটা অচেনা, সমাজটা চেনা কিন্তু তাদের সাধন তত্ত্বটা কিছুটা অচেনা, সুতরাং কিছুটা অস্পষ্ট কিছুটা স্পষ্ট। তাই এরকম না সন্ধ্যা ভাষা। তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে কেন এরকম নাম হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এই যে সন্ধ্যা ভাষা, এর নামকরণের কারণ হিসেবে আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়। সেটি কি, সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান, অর্থাৎ সম্যক ধ্যানের মাধ্যমে যে ভাষার পাঠোদ্ধার সম্ভব, যে সম্যক ধ্যানের মাধ্যমে পাঠোদ্ধার সম্ভব, তাই এরকম। আচ্ছা, মনে রাখতে হবে 1000 বছর আগে ভাষা চর্যাপদ লেখা, সুতরাং বাংলার ভাষার আদিম ও অপরিণত স্তরের লক্ষণ এখানে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এরপর দেখি যখন চর্যাপদ লেখা হচ্ছে তখন বাংলাদেশে সংস্কৃত, সৌভিসনী অপভ্রংশ ও মাগধী প্রাকৃত লেখ্য ভাষার মধ্যে থাকে। তখন এই জায়গাটা তোমরা দেখতেই পারো যে যখন চর্যাপদ লেখা হয় তখন বাংলা ভাষায় কোন ভাষায়, বাংলাদেশে কোন ভাষা ব্যবহার করা হয়। এখানে দেখো অপভ্রংশ কি দেওয়া আছে। অপভ্রংশ হচ্ছে ভারতীয় আর্য ভাষার, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর।
লোকায়ত বা প্রাকৃত ভাষার সহজ সরল রূপটি এই ভাষার ছাদে ফুটে উঠেছে। এই সময়ের বাংলায় মাগধী অপভ্রংশের সঙ্গে উত্তর ভারতের সৌরসেনী অপভ্রংশের বহুল প্রচলন ছিল। তাহলে বাংলার মাগধী অপভ্রংশের সঙ্গে কোন অপভ্রংশের মিল ছিল? উত্তর ভারতের যে সৌরসেনী অপভ্রংশ ছিল তার মিল ছিল। আর মাগধী অপভ্রংশের স্থানীয় গৌড় বংশীয় সঙ্গে সৌরসেনী অপভ্রংশের খুব বড় কিছু পার্থক্য ছিল না। তাই স্বাভাবিকভাবেই হিন্দি, মৈথিলি ও ওড়িয়া ভাষীরা চর্যাপদের উপর তাদের দাবি জানিয়েছে। তাহলে কারা কারা দাবি জানিয়েছে? হিন্দি, মৈথিলি ও ওড়িয়া ভাষীরা। এরপর বলা হচ্ছে ভাষাচর্যা সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটার নাম মনে রাখ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL। একদম মনে রাখার মানে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা বইটির নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইতে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে যদিও হিন্দি, মৈথিলি, উড়িয়া ভাষীরা চর্যাপদের ওপর তাদের দাবি জানান, কিন্তু চর্যাপদের ভাষা আসলে বাঙালি এবং এটি বাংলারই প্রাচীনতম নিদর্শন। কীভাবে তিনি যুক্তি দিয়েছেন? দেখো যুক্তিগুলো দেখো যে কি বলছেন তিনি, চড়িলে, জানতে, বুঝিয়া প্রভৃতি শব্দে ইলে, ইতে, ইয়া যোগ করে অসমাপিকা ক্রিয়া, মানে এইভাবে অসমাপিকা ক্রিয়া পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া ইলো যোগ করে অতীতকালের ক্রিয়াপদ গঠন করা হয়েছে। ইগো যোগে করা হয়েছে ভবিষ্যৎকালের গঠন। এরপর বলা হচ্ছে 1, 2, 64 প্রভৃতি সংখ্যাবাচক শব্দের রূপ। এছাড়া অর, এর বিভক্তি যোগে সম্বন্ধপদ সৃষ্টি। আচ্ছা, কে, ক, র ইত্যাদি বিভক্তি প্রয়োগ। আচ্ছা, সাঙ্গ, মাঝ, অন্তর ইত্যাদি অনুসর্গের ব্যবহার। আচ্ছা, এরপর বলা হচ্ছে অপনা মাংসে হরিণা বই, একটা বিখ্যাত প্রবাদ প্রবচন যে নিজের মাংসের জন্য হরি নিজেরই শত্রু। বা বর্ষণ গোহালি কিশোর দুঃখ বলন দে, দুষ্টু গরুর চেয়ে শূন্য বল ভালো ইত্যাদি বাংলার নিজস্ব বাগধারা। তো এই প্রমাণ দিয়ে, এই যুক্তিগুলো দিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করলেন ODBL গ্রন্থে যে চর্যাপদের ভাষা আসলে বাংলা ভাষা। আচ্ছা, এরপর আমরা দেখব সমাজ ও লৌকিক জীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে। কিন্তু তোমাদের যেহেতু MCQ, তো চাপ নেই, শুধু শর্টগুলো দেখলেই হবে। যে এই গানগুলির মধ্যে দিয়ে প্রাচীন বাংলার লৌকিক জীবন প্রতিফলিত হয়েছে। যেমন একটা পদ যেখানে দরিদ্র নিম্নবিত্ত বাঙালির জীবনের দুর্দশা ফুটে উঠেছে। তো পদটি কত নম্বর পদ? 33 নম্বর পদ। পদটির রচয়িতা হেনডর পাল। যতগুলি পদ পেলাম উদাহরণ হিসেবে, সেগুলি কত নম্বর পদ, তার রচনা, তার বিষয় মনে রাখার চেষ্টা করবে। প্রশ্ন টাফ হলে কিন্তু এগুলো তোমাদের লিখতে হবে। ধরে নাও প্রশ্ন টাফ হবে, সেভাবে বলতে। তো কি বলা হচ্ছে, টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নিতিয়া বেশি, ব্যঙ্গ সংসার বর্ধিল যাও, দুহিল নিধুকি বেঞ্চ সামায়। মানে হাড়িতে ভাত নেই, প্রতিদিন তার বাড়িতে আত্মীয় স্বজন আসছে, তো সেই রকম তার জীবনে দুঃখ দুর্দশার কথা দরিদ্র মানুষ জানাচ্ছে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে টিলার উপর আমার বাংলাটা দেওয়া আছে, বাংলা না, ওটাও বাংলা ভাষা, মানে এখনকার যে ভাষা আমরা বুঝি সেটাতে বলা হচ্ছে যে টিলার উপর আমার ঘর, সেখানে প্রতিবেশী নেই, হাঁড়িতে ভাত নেই, নিত্য উপবাস, অথচ ব্যাঙের সংসার ক্রমশ বেড়েই চলেছে। তো দেখো এখানে বলা হচ্ছে যে ভাতের কথা বলা হচ্ছে। এবার ভাত কাদের প্রিয় খাদ্য? আমরা জানি ভাত হচ্ছে বাঙালির খাদ্য, লক্ষণীয় বাঙালির প্রিয় খাদ্য ভাত। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মতে আদি অস্ট্রালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত। বাঙালির খাদ্যাভ্যাসে ভাতের এই ভূমিকা আদি অস্ট্রালদের কাছ থেকে পাওয়া। বলেছি বাঙালি হচ্ছে মিশ্র জাতি, তো বাঙালির ভাত খাওয়ার এই যে অভ্যাস, সেটা এসেছে আদি অস্ট্রালদের কাছ থেকে, যারা প্রকৃতপক্ষে ভারতীয়। এছাড়া পরনের ছেঁড়া কাপড়, ভাঙা কলসি, জীর্ণ কুড়ে ঘরের চাল উড়ে যাওয়া, মাটির দেওয়াল গলে পড়ার ছবি, এক লবময় সবরই ডোমডোমনি নিষাদ ইত্যাদি সমাজের প্রান্তীয় বা নিঃস্ব শ্রেণীর মানুষদের নিরানন্দময় জীবনের দৈনন্দিন বাস্তবতাকে স্পষ্ট করে তুলেছে। তো এই যে তাদের যে জীবনে এত অভাব অভিযোগ, তো সেই অভাবের মধ্যেও তাদের বিনোদন ছিল যুথবদ্ধ নাচ, গান ও গ্রাম্য উৎসব। এই যৌথ নাচ গানের প্রসঙ্গ বারবার কিন্তু পর্যাগানে ফিরে এসেছে, আর সেই সব ঘরগেরস্থালি আর বিবাহ প্রসঙ্গ এসে যুক্ত হয়েছে।
তো বিবাহ প্রসঙ্গে কি জানা যায় যে মাদল বাজিয়ে বরের বিয়ে করতে যাওয়া, কর্পূর দিয়ে পান খাওয়া, বধূ সাজে অলঙ্কৃত রমণীর বাসর ঘরে অন্যান্য মেয়েদের ভিড় করার ছবি এখানে দেখা গেছে। সে সময় বিবাহে বরপক্ষ যৌতুক নিত এবং বেশি যৌতুকের লোভে নিচু জাতের মেয়েকে তারা বিয়ে করত। এই সত্য কানভোপা যে এই যে কথাটা বলা হলো যে বিয়েতে যৌতুক বা যৌতুকের লোভে নিচু জাতকে বিয়ে করা, তার নিদর্শন আছে চর্যের 19 নম্বর পদে। এটা কানভোপাতের লেখা। পদটি হচ্ছে ভব নির্বাণে পরম মাতলা। আচ্ছা, ডম্বিকে বিয়ে করার মধ্য দিয়ে পাঠককে জানিয়েছেন। এছাড়া আবার কি দেখতে পায়, তৎকালীন সময় চোর ডাকাতের উপদ্রব ছিল। মধ্যরাতে চোর বউয়ের কর্ণাভরণ তুলে নিয়ে যেত, যার নিদর্শন পায় চর্যার 2 নম্বর পদে গুলি দুশো পিঠা ধর্মনগর। চোর আটকানোর জন্য প্রহরীর প্রয়োজন হতো, যার নিদর্শন আছে চর্যার 36 নম্বর পদে সুবাহ তথ্যতা পহন। এছাড়াও আমরা দেখি সমাজের শ্রেণীভেদ, বর্ণভেদ এবং অস্পৃশ্যতা ছিল। ডোম, নিষাদ, সবররা গ্রামের বাইরে উঁচু টিলায় বাস করতো। এর প্রান্তবাসী মানুষদের বৃত্তি কী ছিল, বৃত্তিগুলো মনে রাখবে। তো তখন যে নিম্ন শ্রেণী বা প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের বৃত্তি ছিল তুলোধনা, দই বানানো, মদ বিক্রি, মাছ ধরা, নৌকা চালানো, পশু পাখি শিকার, জাদুবিদ্যা, সাপের খেলা দেখানো ইত্যাদি। আর ধনীর ঘরে সোনার উপর অভাব ছিল না। তারা বেশ আড়ম্বর করে মন্ত্রযন্ত্র পাঠ করে পুজো করতেন। এই ধরনের নানান টুকরো লোকজীবনের ঘটনা, মুহূর্ত, কৃষি নির্ভর নদীময় গ্রামীণ বাংলা ছবি চর্যাগীতিতে রয়েছে। সেখানে উচ্চবর্ণের মানুষদের পরিবর্তে প্রান্তিক, অনার্য, অতি সাধারণ মানুষের তথাকথিত জীবন ফুটে উঠেছে। সুতরাং কি জানতে পারি, বাংলা কবিতায় চর্যাগীতির হাত ধরেই নিঃস্ব, অন্তর্জ, দরিদ্র, অসহায় মানুষের কথা সাহিত্যের আঙিনায় এসেছিল, সেটা আমরা বলতে পারি। তো এখান থেকে দেখো, এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসার মতো। তো আমি চেষ্টা করলাম পরীক্ষায় আসার মতো বিষয়গুলি জানানোর এবং একটা তোমাদেরকে একটা কনসেপ্ট তৈরি করে দেবার। তো তোমরা যেটা পড়বে খুব ভালো করে আরেকবার বলে দিচ্ছি। চর্যাপদ কবে, কে, কোথা থেকে আবিষ্কার করেন, গ্রন্থাকারে কবে, কি নামে, কোথা থেকে প্রকাশিত হয়, এর রচনাকাল কি, কবি সম্পর্কে একটু জানবে, কাব্যমূল্য থেকে ওই কী কী পদের নিদর্শন বা উদাহরণ দেওয়া হয়েছে, কত নম্বর পদ, সেটি কার লেখা, যতগুলি পদের নাম, পদের রচয়িতা দেওয়া আছে, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। তো আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকে।